লাদাখ নিয়ে ভারত চীন উত্তেজনা তুঙ্গে, সমঝোতা ছাড়াই শেষ সেনা পর্যায়ের বৈঠক, পাল্টাপাল্টি দোষারোপ। কাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে নিহত 5 সেনা। বেড়েই চলেছে চীন তাইওয়ান সংঘাতের শঙ্কা, স্বাধীনতার আকাঙ্ক্ষাই বন্ধ করে দিচ্ছে আলোচনার দরজা, দাবি বেইজিংয়ের। তাইপের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ। এবার পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের বাইরে মুসলিমদের কবর গুঁড়িয়ে দিল ইসরায়েল। তীব্র নিন্দা বিভিন্ন মহলের। গাজায় ফিলিস্তিনিদের কৃষি জমিতেও ব্যাপক ধ্বংসযজ্ঞ। কাতারে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিল সরকার। কাজে লাগাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা, সহযোগিতার আশ্বাস দূতাবাসের। এবং পশ্চিমবঙ্গের ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবীর বোধন। কলকাতায় মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। কোভিড বিধিনিষেধ আর নিরাপত্তার কড়াকড়িতে অনেকটাই ম্লান পূজার আবহ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। লাদাখ ইস্যুতে এবার সরাসরি বাকযুদ্ধে লিপ্ত হলো চীন ও ভারত। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে কোনো ধরনের সুরাহা ছাড়াই শেষ হয়েছে দেশ দুটির সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের বৈঠক। রোববার লাদাখের চীন সীমান্তে অনুষ্ঠিত 13তম এ বৈঠকে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই। ভারতীয় সেনাবাহিনী জানায়, তাদের দেয়া প্রস্তাবে সম্মত হতে পারেনি চীন। অন্যদিকে বেইজিং দাবি করেছে, ভারতের দাবি ছিল অযৌক্তিক। আধিপত্য বিস্তার নিয়ে 1 বছরেরও বেশি সময় ধরে উত্তপ্ত ভারত চীন সীমান্তবর্তী পূর্ব লাদাখ। সেনা মোতায়েনের পাশাপাশি বেশ কয়েকবার সমঝোতার জন্য বৈঠকে বসেছেন দুদেশের শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তারা, তবুও হয়নি সুরাহা। এবারের বৈঠকেও ব্যতিক্রম কিছু ঘটেনি। স্থানীয় সময় রোববার চীন সীমান্তে 13তম বৈঠকটিও শেষ হয়েছে দুদেশের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে। প্রায় 8.5 ঘন্টা ধরে চলা আলোচনায় ঐক্যমতে পৌঁছায়নি কোনো পক্ষই। ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দু নারভানে জানান, 18টি বিতর্কিত বিষয়কে চিহ্নিত করেছে ভারত। ধাপে ধাপে এগুলো নিয়ে দুদেশের বিবাদ মেটাতে চাইছে তারা। সেই লক্ষ্যে বৈঠকে একটি নো পেট্রোলিং বাফারিং জোন করার প্রস্তাব দেয় ভারত। তবে ভারতের দেয়া প্রস্তাবগুলোতে সম্মতি দেয়নি চীন। এছাড়া চীন নিজেও কোনো প্রস্তাব দেয়নি বলে জানান জেনারেল মুকুন্দু। তবে বৈঠক শেষে পাল্টা অভিযোগ করে চীনা সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ভারতের দাবিগুলো ছিল অযৌক্তিক এবং অবাস্তব। এছাড়া লাদাখের চলমান পরিস্থিতির দীর্ঘস্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে চীন আগ্রহী ছিল বলেও দাবি করেন তিনি। পূর্ব লাদাখের নিয়ন্ত্রণ রেখার বিতর্কিত অঞ্চল থেকে সেনা সরিয়ে নেওয়া নিয়ে এর আগে 12 বার বৈঠক করেও কোনো সুরাহা মেলেনি। আর এবারের বৈঠকের ফলাফলও শূন্য হওয়ায় এখনও অমীমাংসিতই রয়ে গেল লাদাখ সীমান্ত পরিস্থিতি। এই অবস্থায় দুদেশের সম্পর্ক আরও অবনতির আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতের কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযানের 700-র বেশি মানুষকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। তারা জামায়াতে ইসলাম সহ একাধিক নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে আফগানিস্তানে তালেবান আসায় কাশ্মীরে সন্ত্রাসীরা বিশৃঙ্খলতা তৈরির ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করা হয়। গত কয়েকদিনে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন পণ্ডিত, শিখ ও মুসলিম সম্প্রদায়ের মানুষ। সাধারণ নাগরিকদের উপর হামলার পরপরই সরব হয়েছেন উপত্যকার নেতারা সহ কেন্দ্রীয় নেতারা। নিরীহ মানুষের উপর হামলার কারণ বের করতে তদন্তের দাবিও জানান অনেকে। এরপর থেকেই শুরু হয় সাঁড়াশি অভিযান। রোববার পর্যন্ত এসব অভিযানে 7 শতাধিক মানুষকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। উপত্যকাটির বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা সবাই নিষিদ্ধ সংগঠন জামাতে ইসলামীর সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। এক বিবৃতিতে কাশ্মীর পুলিশ জানায়, আফগানিস্তানের ক্ষমতায় তালেবান আসার পর থেকেই উত্তেজনা বাড়ছে কাশ্মীরে। অঞ্চলটিতে উগ্রবাদ বাড়াতে নিরপরাধ মানুষকে টার্গেট করা হচ্ছে বলেও ধারণা তাদের। উপত্যকাটিতে গেল 6 দিনে অন্তত 7 জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। এরপর থেকেই অঞ্চলটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে সাধারণ মানুষ। রাহানুল রানা, সময় সংবাদ। জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা সহ 5 সদস্য নিহত হয়েছেন। সোমবার কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাস বিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম। খবরে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুঞ্চ জেলার একটি গ্রামে সেনাবাহিনী অভিযানে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় বন্দুকধারীরা।
এতে ঘটনাস্থলেই নিহত হন 5 সেনা সদস্য। প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে চলা বন্দুকযুদ্ধে ওই 5 সেনা সদস্য নিহত হলেও সন্ত্রাসীদের হতাহতের বিষয়ে কিছুই জানায়নি গণমাধ্যম। কোনো অবস্থাতেই চীনের কাছে মাথা নত করবে না তাইওয়ান। অঞ্চলটির প্রেসিডেন্টের এমন বক্তব্যের একদিন পরই তা প্রত্যাখ্যান করেছে বেইজিং। উল্টো শাই ইং-ওয়েনের ভাষণ চলমান সংকটকে আরও উস্কে দিচ্ছে বলে অভিযোগ চীনের। তাইওয়ান স্বাধীন হতে চাওয়ার কারণে আলোচনার দরজা বন্ধ হয়ে যাচ্ছে বলেও চীনা সরকারের পক্ষ থেকে উল্লেখ করা হয়। রোববার নিজেদের জাতীয় দিবসের ভাষণে চাপে পড়ে বেজিংয়ের কাছে তাইওয়ান কখনোই মাথা নত করবে না বলে মন্তব্য করেন অঞ্চলটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। একই সঙ্গে নিজেদের ভূখণ্ড রক্ষায় সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দেন তিনি। আমাদের আকাশ সীমায় চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ অন্য যে কোনো সময়ের তুলনায় বাড়ছে। চীনের এক দেশ দুই নীতিও তাইওয়ানের জনগণ মানতে নারাজ। চলমান সংকট আরও জটিল হচ্ছে। তবে তাইওয়ান কোনো তাড়াহুড়ো পদক্ষেপ নেবে না। এমনকি চীনের কাছে নতি স্বীকার করতেও আমরা রাজি নই। ভূখণ্ড রক্ষার স্বার্থে পর্যায়ক্রমে আমাদের সামরিক সক্ষমতা বাড়াতে হবে। তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে চীন সরকার। রোববার চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর জানায়, সাই যে বক্তব্য দিয়েছেন তা সংঘাতকে বাড়িয়ে দেবে। তাইওয়ান সত্যকে বিকৃত করার চেষ্টা করছে বলেও দাবি করা হয়। একই সঙ্গে তাইওয়ানের নানা পদক্ষেপেই ওই অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে বলে জানায় তারা। চলতি মাসে বেশ কয়েকবার অবৈধভাবে চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করে তাইওয়ানের আকাশ সীমায়, যা নিয়ে শুরু হয় তীব্র উত্তেজনা। শনিবার এক বক্তব্যে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে যুক্ত করার ঘোষণা দেন চীনা প্রেসিডেন্ট। দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। অন্যদিকে নিজেদের স্বাধীন রাষ্ট্র বলে দাবি তাইওয়ানের। রাহানুল রানা, সময় সংবাদ। এবার পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের পাশে থাকা মুসলিমদের কবর গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এর তীব্র নিন্দা জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে গোরস্থান কর্তৃপক্ষ। এদিকে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের কৃষি জমিতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার উপর নিষেধাজ্ঞা বহাল রেখে ইসরায়েলি আদালতের দেয়া রায়ের দুদিন যেতে না যেতেই এবার মসজিদটির পাশে থাকা মুসলিমদের কবর গুঁড়িয়ে দিয়েছে জেরুজালেমের পৌরসভা কর্তৃপক্ষ। খবর পেয়ে ফিলিস্তিনিরা সেখানে জড়ো হলে পৌরসভার বুলডোজার সে স্থান ত্যাগ করে। মুসলিম গোরস্থান সুরক্ষা কমিশনের নির্বাহী পরিচালক আহমেদ আল দাজানি জানান, যাদের কবর গুঁড়িয়ে দেওয়া হয়েছে তারা সবাই 1948 ও 1967 সালে সংঘাতের সময় শহীদ হন। আল আকসা মসজিদের পাশে একটি স্থাপনার কাজ করতে প্রত্নতত্ত্ব বিভাগকে অনুমতি দেন ইসরায়েলি আদালত। তবে পৌরসভা কর্তৃপক্ষের কবর গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আল দাজানি। পূর্ব জেরুজালেমের পাশাপাশি গাজা উপত্যকায় সাধারণ ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রোববারও সেখানে ফিলিস্তিনিদের কৃষি জমিতে ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এদিকে চলমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সমাধান কেবল দ্বিরাষ্ট্রনীতির মাধ্যমেই সম্ভব বলে মনে করেন জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। ক্ষমতাকালীন শেষ মুহূর্তে ইসরায়েল সফরের সময় রোববার এ মন্তব্য করেন তিনি। ওমর ইনান, সময় সংবাদ। অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য বড় এক সুখবর দিল কাতার। 10 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটি। এদিকে অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। সুযোগ কাজে লাগাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরাও। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘ 20 বছরের বেশি সময় পর কাতারে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটি। 10 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কাতারে নানা কারণে অবৈধ হয়ে পড়া অভিবাসী ও প্রবাসী বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। কাতার সরকারের এমন সিদ্ধান্তে খুশি দেশটিতে অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বৈধ হওয়ার সুযোগটিকে পুরোপুরি কাজে লাগাতে চান তারা। বৈধ হওয়ার জন্য বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতাও আশা করছেন প্রবাসীরা। আমরা কাতার অনেকদিন থেকে অবৈধভাবে আছি, কাতার সরকার একটা সুযোগ করে দিয়েছেন, এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। বাংলাদেশ এমবাসির সহযোগিতা আমরা কামনা করছি। কাগজপত্রের সমস্যার সম্মুখীন সকল মানুষকে বৈধ হওয়ার সুযোগ দেয়, আমিও সেই সুযোগ নেওয়ার অপেক্ষায় আছি। সরকার যেন একটি সুযোগ সুবিধা দিয়েছে ভিসা লাগানোর জন্য,
তাই আমরা লাগানোর জন্য চেষ্টা করতেছি বৈধ হওয়ার জন্য। সবাই সবার থেকে তা লাগানোর জন্য চেষ্টা করবেন বৈধ হওয়ার জন্য। এদিকে কাতার সরকারের ঘোষিত সময়ের মধ্যে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাস। আমাদের দূতাবাসের তরফ থেকে মাননীয় রাষ্ট্রদূত সদর নির্দেশনা আপনার এই প্রক্রিয়াটি অনুসরণ করার জন্য আমরা আপনাদেরকে সচেতন করার উদ্যোগ হিসাবে আমাদের দূতাবাসের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাংলাদেশি কমিউনিটির যে সংগঠনগুলো আছে ওনাদের মাধ্যমে ব্যাপকভাবে সচেতন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের প্রতি স্বনির্বদ্ধ অনুরোধ থাকবে আপনারা এই সুযোগটি গ্রহণ করে এখানে নিয়মিত হওয়ার চেষ্টা করুন। কেননা আপনার অনিয়মিত হওয়ার, অনিয়মিত কর্মী, অনিয়মিত কাজ কোনোটাই কাতার সরকারের আইন দ্বারা সমর্থিত নয়। বৈধ হওয়ার জন্য আবেদন ফর্ম পূরণ করে কাতার সরকার ঘোষিত সার্ভিস সেন্টারগুলোতে নিয়ে যেতে হবে। সার্ভিস সেন্টারগুলো হলো উম্মে সালাল, উম্মে সুনাইম, মেসাইমার, আল ওয়াকরা ও আল রাইয়ান সার্ভিস সেন্টার। ঘোষিত সময়ের মধ্যে বৈধ না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটির প্রশাসন। সময় সংবাদ, কাতার। পশ্চিমবঙ্গের ষষ্ঠী পূজা ও দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সেখানকার দুর্গাপূজার খবর জানাতে এই মুহূর্তে কলকাতার বিধাননগরের এফডি ব্লক সার্বজনীন পূজা মণ্ডপে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছে তার কাছে। সুব্রত, ইমা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো কিন্তু ইতিমধ্যে আপনি জানেন যে আজকে সকালবেলা মহাষষ্ঠীর যে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুজোর যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গিয়েছে। যদিও দেবী পক্ষে সূচনা হয়েছিল মহালয়ার মধ্য দিয়ে, মূলত কলকাতার মানুষ আমরা দেখেছি যে মহালয়ার পর থেকেই মণ্ডপে মণ্ডপে দেবী দর্শনে নেমে পড়েছিলেন। আপনি জানেন যে গত বছর কোভিডের কারণে বাস্তবতা মেনে অনেকেই ঘর থেকে বেরোতে পারেননি। কোভিডের সংকট ছিল, প্রবণতা ছিল, প্যান্ডেমিকের চূড়ান্ত পর্যায়ে ছিল। ফলত গত বছর পুজোটা একেবারেই ম্লান ছিল বাঙালিদের কাছে। বছরের সেরা উৎসব, বাঙালির সেরা উৎসব এই ম্লান ছিল, এবং সেই উৎসবটি এবছর সুদে আসলে তাদের বাঙালি হিন্দুরা চেষ্টা করছে যে সুদে আসলে তুলে নেওয়ার জন্য। ইমা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এতদিন আমরা মধ্য কলকাতা, দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতা দেখিয়েছি। এবার উত্তর কলকাতার খানিকটা সল্টলেক বা বিধাননগর অঞ্চল, আপনি সবচেয়ে জানেন যে বিধাননগরের বেশ কয়েকটি পুজো হয়। আমরা এরকম একটি মণ্ডপে, যেটা প্রথম সারির পুজোর আয়োজক বলেই গণমাধ্যমে উঠে আসে, এফডি ব্লক পুজোয় আমরা রয়েছি, পুজোর এই প্যান্ডেলের সামনে রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন এই পুজো উদ্যোক্তাদের সম্পাদিকা এস চ্যাটার্জি। দিদি, আপনাকে সময় টেলিভিশনে স্বাগত। আপনি আমার কাছে খুব ভালো লেগেছে যে এই যে আপনার থিমকে মূলত প্রাধান্য না দিয়ে কোভিড প্রোটোকলকে প্রাধান্য দিয়েছেন, প্রচুর প্রশস্ত রাস্তা করেছেন, এবং স্থানীয় যারা এফডি ব্লকের বাসিন্দা তাদের জন্য একটি রাস্তা প্রশস্ত, এবং যারা বাইরে থেকে আসবে তাদের থেকে। এই যে অভিনব চিন্তা ভাবনা, এটাকে কিভাবে অ্যাকচুয়ালি গত বছর আমরা এখানে জাঙ্গল বুক করেছিলাম। জাঙ্গল বুক করে আমরা দেখলাম যে বেশি দূর থেকে যদি বাচ্চাদের দেখানো হচ্ছে, তারা খুব ডিজার্টেড হয়ে যাচ্ছে। কারণ জাঙ্গল বুক আমাদের খুব প্রিয়। তারা বালুকে দেখবে, আরো সবাইকে দেখবে, কাকে দেখবে, কোনোটাই তারা খুব কাছ থেকে দেখতে পাচ্ছে না। সেজন্য আমরা এবার ঠিক করেছি যে মানে থিম না করে সেটাকেই আমরা একটা অভিনবত্ব করবো। কিন্তু আপনারা বরাবরই থিমের জন্য বিখ্যাত, এবার থিম থেকে বাইরে এসে শুধু কোভিড প্রটোকলের জন্য এইরকম ভাবে থিমই, আমি যদি বলি যে দর্শকদের জন্য খুলে দেওয়া, রাস্তা খুলে দেওয়া, দেবীকে সরাসরি দেখানোর জন্য, সেটা কি আপনারা ভেবেই করেছেন? কি হলো যে পুরো সময়টা, এই যে কোভিডের প্রায় 2 বছর, ব্লকেরও প্রচুর আমাদের প্রিয় মানুষ চলে গেছেন। তাছাড়া আশেপাশে তো শুনতে পাচ্ছি প্রচুর প্রিয় মানুষ, নামকরা মানুষ চলে গেছে। তো আমাদের মনে হলো যে একটা পুজো করার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের জীবনটা। সেজন্য আমরা ঠিক করলাম যে এমন একটা কিছু করবো যাতে দূর থেকে মানুষ খুব ভালো করে দেখতে পারে, কাছে আসতে না হয়। সেজন্য একটা ক্যাসেল মতো করা হয়েছে, কিন্তু তার ভেতরে আমরা সাবেকি ঠাকুরকে রেখেছি। আর এখন যেহেতু দিনের বেলা অতটা বোঝা যাচ্ছে না, রাতে হলে আপনারা বুঝবেন এখানে প্রচুর গাছ, আর এমন একটা লাইটিং করা হয়েছে, মনে হবে যে জঙ্গলের ভেতর দিয়ে আপনারা এলেন, এসে একটা ক্যাসেল দেখলেন, আর তার ভেতরে সাবেকি পুজো হচ্ছে। মানে খানিকটা প্রাচ্য আর পাশ্চাত্যর একটা মিলবন্ধন করবার জন্য আমরা এটা করেছি, যাতে দুটো দিকই রক্ষা হয় আর কি, যে মানুষ কিছু পেলো আর তার সাথে তাদের মানে শরীর স্বাস্থ্য ঠিক থাকলো। এটাই আমাদের ধন্যবাদ দিদি। ইমা, যেমনটি দিদি বলছিলেন যে মানুষের মধ্যে একদিকে দেবীকেও দর্শন হলো, অন্যদিকে কোভিড প্রটোকল সেটিও মানা হলো। আমি জাস্ট সহকর্মীকে বলবো যে মানুষ কিন্তু এখন কিন্তু বেলা দুপুর গড়িয়ে বিকেলের দিকে প্রচুর মানুষ সংখ্যক, বিশেষ করে তরুণীদের মধ্যে দেখছি যে তারা কিন্তু এসেছেন, এবং প্রত্যেকের মুখেই মাস্ক রয়েছে। আমি কথা বলে নেব, এই মাস্কটা কি এখন ফ্যাশনের মধ্যে ঢুকে গিয়েছে? ফ্যাশনের থেকে বড় কথা, দিস ইজ নেসেসিটি। যে সিচুয়েশনের মধ্যে আর কি মাস্কটা ভীষণ দরকার। তো যে কোনো ফেস্টিভ্যালই এটা পড়তে হবে, এটা নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে যখন, সেটা পড়াটাই উচিত।
সল্টলেকের কোথায় কোথায় গেলেন, বিধাননগর কোথায় কোথায় গেলেন? বিধাননগরের সিডি ব্লক, এফডি ব্লকে এলাম, তারপরে এডি ব্লকে ঘুরেছি। এই কটাই আপাতত দেখা হয়েছে, আরো ঘোরার ইচ্ছা আছে, লাবণী টাবণীর দিকে যাব। ইমা, এটা বলার অপেক্ষা রাখে না, এখন কিন্তু ফ্যাশনে পরিণত হয়েছে এবং গত বছর কিন্তু আমরা দেখেছি যে কোভিডের সময় অনেককেই মাস্ক না পরে বাইরে বেরিয়েছেন। গত বছর কিন্তু সেই কোভিডের এই যে সচেতনতার অভাব ছিল আমরা দেখেছি। তো এবছর দেখেছি যে যেটা আমি বারবার বলছি যে মাস্ক এখন ফ্যাশনে পরিণত হয়েছে, যে কারণেই কিন্তু মাস্ক পরেই তরুণ তরুণীরা আসছেন পুজোর মধ্যে এবং তারা কিন্তু আনন্দের একদম শেষটুকু চেটিপুটে খাওয়ার চেষ্টা করছেন। তো এই ছিল ইমা আমার কাছে সল্টলেকের এফডি ব্লকের যে দুর্গাপুজোর এই পর্যন্ত আমার কাছে যা তথ্য, এবার আমার কাছে সব শেষ। বলুন। কলকাতা থেকে পূজার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। শারদীয় দুর্গা উৎসব মানেই ঢাক ঢোলের আওয়াজে মুখরিত চারপাশ। এরই মধ্যে ঢাক ঢোলের আয়োজনে জমে উঠেছে মণ্ডপগুলো। তবে বছরে মাত্র দুদিনের জন্য হাটে পাওয়া যায় ঢাক শিল্পীদের। সেই হাট থেকে মণ্ডপকর্তারা 5 দিনের জন্য কিনে নিয়ে যান তাদের। করোনা সংকটের কারণে গত বছর বসেনি সেই হাট, আর এবছর তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় তেমন নেই খদ্দের। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ঢাকের শব্দ ছাড়া শারদীয় দুর্গা উৎসবকে কি আদৌ উৎসব মনে হবে? একদমই নয়। ঢাকবিহীন দুর্গাপূজা সম্পূর্ণ হবেই না। আর এই ঢাক বাজাতে হলে লাগবে ঢাকবাদকও, যাকে ঢাকশিল্পীও বলেন অনেকেই। প্রতি বছর নিয়ম করে পঞ্চমী ষষ্ঠী দুদিন এশিয়ার ব্যস্ততম রেল জংশন শিয়ালদা স্টেশনের সামনে কয়েকশো ঢাকশিল্পী এসে সমবেত হন। অন্য হাটবাজারের মতোই নানা রকম বা নানা ধরনের ঢাক নিয়ে ঢাকশিল্পীরা বসে পড়েন এই হাটে। শুধু তাই নয়, কুরকুরি বা ব্যান্ডের ঢাক নিয়ে নানা কৌশলে বাজিয়ে ক্রেতা আকর্ষণও চলে। ক্লাব কর্তাদের সাথে দাম দর মিলে গেলেই চলে যান মন্টবে মন্টবে, বাজান মায়ের পুজোর অন্যতম অনুষঙ্গ এই ঢাক। বায়না তখন সেরকম পার্টি আসেনি, তো এরপর কি হবে দেখা যাচ্ছে। কাল গেছি, কাল সারা রাত গেছে, আজকেও সারাদিন চলে যাচ্ছে, এখনো বায়নাপত্র আমাদের হয়নি। এরকম পরিস্থিতি এই করোনার জন্য এবং এই চতুর্দিকে বন্যা পরিস্থিতির জন্য এরকম। করোনা আবহে এবারও দুর্গাপুজো হচ্ছে কলকাতা সহ পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বত্র। অনেকেই কমিয়েছেন পুজোর বাজেট, তবে কলকাতার ঢাকশিল্পীদের হাট জমলেও নেই ভালো খদ্দের কাটছাটের এই পুজোয়। তাই ঢাকশিল্পীরাও গত 2 বছর রয়েছেন চরম মানবিক সংকটে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। চীনের শানসি প্রদেশে চলমান বন্যায় এখন পর্যন্ত 20 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, প্রদেশটির অন্তত 70টিরও বেশি এলাকায় মৌসুমি বৃষ্টির কারণে ভূমিধস হয়। এতে গুড়িয়ে যায় 17,000-এর বেশি ঘরবাড়ি। ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। 3 মাস ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। অতিবৃষ্টিতে হেনান প্রদেশে মারা গেছে 300-র বেশি মানুষ। এছাড়া 1,20,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এবছর অর্থনীতিতে নোবেল পেলেন কানাডীয় অর্থনীতিবিদ ডেভিড কার্ড এবং 2 মার্কিন অর্থনীতিবিদ জোশুয়া ডি অ্যাংগ্রিস্ট ও গুইদো ডব্লিউ ইমবেন্স। সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে। শ্রমবাজার অর্থনীতি নিয়ে গবেষণা এবং অর্থনীতির গবেষণায় নতুন কৌশল উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে এ পুরস্কারে ভূষিত করা হয় তাদের। এর আগে গেল বছর আর্থিক সম্পদের বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে নিলাম তত্ত্বের উন্নয়ন ও নতুন রীতি উদ্ভাবনের জন্য যুক্তরাষ্ট্রের অধ্যাপক পল আর মিলগ্রম ও রবার্ট বি উইলসন অর্থনীতির নোবেল পেয়েছিলেন। গেল 4 অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের মধ্য দিয়ে শুরু হয় এবছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। অর্থনীতিতে নোবেল জয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে যা শেষ হলো সোমবার। মালয়েশিয়ায় 90% মানুষ করোনার টিকা নেয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সরকার। খুলে দেওয়া হয়েছে দেশটির পার্ক এবং বিনোদন কেন্দ্রগুলো। কর্মক্লান্ত জীবনে হাঁপিয়ে ওঠা স্থানীয় ও প্রবাসীরা
কোলাহলমুক্ত সবুজের সান্নিধ্য পেতে একটু অবসর পেলেই ভিড় করছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়ায় প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯০% মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করায় সোমবার থেকে দেশটির আন্তঃরাজ্য ও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির সরকার। পাশাপাশি করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর পার্ক এবং বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়ায় স্থানীয়দের পাশাপাশি প্রবাসী দর্শনার্থীরাও সাপ্তাহিক ছুটিতে ভিড় করছেন বিভিন্ন পার্কে। কুয়ালালামপুর শহরের জনপ্রিয় পার্কগুলোর মধ্যে পারদানা বোটানিক্যাল গার্ডেন অন্যতম। পার্কটি শহর কেন্দ্রিক হওয়ায় প্রবাসীরা সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও নিয়মিত এখানে ঘুরতে আসেন। মালয়েশিয়া সরকার এখন ঘোষণা দিয়েছে সবকিছু মোটামুটি শিথিল এবং বিনোদন পার্কগুলো উন্মুক্ত করে দিয়েছে সর্বসাধারণের জন্য। মনে হচ্ছে যেন দীর্ঘ 2 বছর পর আমরা একটু ছুটি পেয়েছি, এখানে আসছে আমরা খোলা বাতাসে নিঃশ্বাস নিতে পারতেছি। দীর্ঘ সময় পরে হচ্ছিল আমরা আসলে বন্ধু বান্ধব নিয়ে এরকম একটা পরিবেশে ঘুরতে বেরোতে পারছি, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। অনেকদিন পরে হচ্ছিল স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি, এরকম ভালো লাগতেছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় একেবারেই নিস্তব্ধ ছিল এই বোটানিক্যাল গার্ডেনটি। ঢুকতে দেওয়া হয়নি কোনো দর্শনার্থীকে। তবে এখন আবারও দর্শনার্থীদের পদচারণায় কোলাহল বাড়ছে। এখানে বাচ্চাদের খেলার জন্য রয়েছে বিভিন্ন রাইড, একই সঙ্গে প্লেগ্রাউন্ড সহ বড়দের জন্য রয়েছে শরীরচর্চার পর্যাপ্ত উপকরণ। সব বয়সীদের জন্যই পার্কটি বেশ উপভোগ্য। একটু স্বস্তির আশায় সবুজ সৌন্দর্য উপভোগ করতে এখানে ছুটে আসেন দেশ বিদেশি দর্শনার্থীরা। নজর কাড়া এমন নয়নাবিরাম দৃশ্য যেমন সৌন্দর্য ছড়াচ্ছে, অন্যদিকে ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করছে। কুয়ালালামপুরের পারদানা বোটানিক্যাল গার্ডেন থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। 10,000 কোটি ডলারের ক্লাবে ঢুকলেন ভারতের ব্যবসায়ী মুকেশ আম্বানি। শেয়ারের মূল্য বেড়ে যাওয়ায় তার মোট সম্পদের মূল্য এখন 10,100 কোটি ডলার। এর মধ্য দিয়ে তিনি অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস ও টেসলার মালিক ইলন মাস্কের কাতারে চলে গেলেন। ভারতীয় গণমাধ্যম অনুসারে মহামারীর মধ্যেই মুকেশের রিলায়েন্সে ফেসবুক, গুগল সহ বিশ্বের বড় বড় কোম্পানিগুলো বিনিয়োগ করেছে, আর এতেই তার শেয়ারের দাম বেড়েছে কয়েক গুণ। টানা তৃতীয়বারের শুনানিতেও জামিন পেলেন না শাহরুখ পুত্র আরিয়ান খান। সোমবার আরিয়ান খানের জামিন আবেদন খারিজ করে দেয় আদালত। আগামী বুধবার তার পরবর্তী জামিনের শুনানি ধার্য করা হয়েছে। এর আগে গত শনিবার গভীর রাতে একটি মাদক পার্টি থেকে আরিয়ান সহ মোট 8 জনকে আটক করে এনসিবি। আটকের পর এনসিবি দপ্তরে নিয়ে যাওয়া হয় আরিয়ান খানকে। সেখানে টানা 16 ঘন্টা জেরা করা হয়। জিজ্ঞাসাবাদের পর শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়। জার্মানির বায়ার্ন মিউনিখে অনুষ্ঠিত হয়ে গেল 35তম আন্তর্জাতিক ম্যারাথন। আর সেই ম্যারাথনে দেশের পতাকা হাতে দৌড়ালেন দেশটিতে বসবাসরত একই পরিবারের 3 জন বাংলাদেশি। দেশের পতাকা হাতে সাফল্যের সাথে ফিনিশিং পয়েন্ট শেষ করা 3 জনের গল্প জার্মানি থেকে শোনাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মানির মিউনিখের বিখ্যাত অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল 35তম আন্তর্জাতিক দূর ও স্বল্প পাল্লার ম্যারাথন। বিশ্বের নানা দেশের প্রায় 11,000 প্রতিযোগীদের সাথে দূরপাল্লার দৌড়ে অংশ নেন বাংলাদেশের হয়ে 112তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া ক্রীড়াবিদ শিবশঙ্কর পাল ও দেশের হয়ে নিজের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া মাক্সি শঙ্কর পাল, সাথে স্বল্প পাল্লার দৌড়ে দিব্য শঙ্কর পাল। দেশের হয়ে প্রবাসে একই পরিবারের 3 সদস্যের আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেওয়ার বিষয়টি এবারই প্রথম। ভিন দেশে লাল সবুজের পতাকা হাতে দৌড়ে গর্ব শিব শঙ্করের। আমি নিজেকে খুব গর্ববোধ করছি যে লাল সবুজ পতাকা নিয়ে সুন্দরভাবে মিউনিক ম্যারাথন শেষ করতে পারছি। আমি আশা করি এই ভবিষ্যতে এই লাল সবুজ পতাকা নিয়ে আমার জীবনের শেষ পর্যন্ত ম্যারাথন দিয়ে বাংলাদেশকে পরিচিত করা। নিজে তো দেশের হয়ে আন্তর্জাতিক ম্যারাথনে রেকর্ড করেই চলেছেন, সাথে নিজের 2 সন্তানকেও লাল সবুজের পতাকা হাতে দৌড়াতে মাতৃভূমির প্রেমে উদ্বুদ্ধ করেছেন 56 বছর বয়সী শিবশঙ্কর পাল। I worked a lot, I trained a lot for this moment. I hope that every Bangladeshi who wants to accomplish a marathon can do it. এর আগে মিউনিকের অলিম্পিক স্টেডিয়াম থেকে শুরু হওয়া 42.2 কিলোমিটার দূরত্বের এই ম্যারাথন শেষ করতে বাংলাদেশি শিবশঙ্কর পাল সময় নেন 3 ঘন্টা 40 মিনিট। তার বড় ছেলে মাক্সি শঙ্কর পাল নেন 4 ঘন্টার বেশি কিছু সময়। এই শহরে শিবশঙ্কর পালের বসবাস, তাই ট্রেকটাও ছিল বেশ জানাশোনা। দর্শকদের মাঠে ও পথে সমর্থন পেয়েছেন বেশ।
স্থানীয় সময় সকাল 9টায় শুরু হওয়া ম্যারাথনটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান ঘুরে বিখ্যাত অলিম্পিক স্টেডিয়ামে এসে শেষ হয়। 19 বারের মতো বিশ্বখ্যাত এই মিউনিক ম্যারাথনে অংশ নিয়ে বাংলাদেশের পতাকা বুকে নিয়ে ম্যারাথন শেষ করতে পেরে বরাবরের মতোই উচ্ছ্বাসিত ঢাকার নবাবগঞ্জে জন্ম নেয়া শিবশঙ্কর পাল। লক্ষ্য এখন একটাই, যেভাবেই হোক দেশের গৌরব সমুন্নত রাখা। আন্তর্জাতিক দৌড়বিদ শিবশঙ্করের মতো দেশের নতুন প্রজন্মের অ্যাথলেটরাও যুগে যুগে দেশের মান ও গৌরব রক্ষা করবে, এমনটাই প্রত্যাশা সকলের। জার্মানির মিউনিকের অলিম্পিক স্টেডিয়াম থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। লাদাখ নিয়ে ভারত চীন উত্তেজনা তুঙ্গে, সমঝোতা ছাড়াই শেষ সেনা পর্যায়ের বৈঠক, পাল্টাপাল্টি দোষারোপ, কাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে নিহত 5 সেনা। এবছর অর্থনীতিতে নোবেল পেলেন 3 অর্থনীতিবিদ, ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাঙ্গুইস্ট এবং গুইদো ডব্লিউ ইমবেন্স। শ্রম অর্থনীতিতে অসামান্য অবদান রাখায় মিলল স্বীকৃতি। এবং পশ্চিমবঙ্গে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবীর বোধন, কলকাতায় মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়, কোভিড বিধিনিষেধ আর নিরাপত্তার কড়াকড়িতে অনেকটাই ম্লান পূজার আবহ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।